সালটা ১৯৯৬। বছরের একদম শেষের দিকে নাবালিকা এক মেয়ে এক সন্ধ্যায় আটা ভাঙাতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে সকাল, এভাবে পুরো একটা দিন কাটার পরও মেয়েটা আর ফিরে আসে না। কয়েক ঘন্টা পরেই এক নির্জন জায়গায় মেয়েটার লাশ পাওয়া যায়। লাশ দেখে বোঝা যাচ্ছিল কি ভয়ানক যন্ত্রণা নিয়ে মেয়েটাকে এত অল্প বয়সে মরতে হয়েছে। চুপচাপ শান্ত এই ব্যাঙ্গালোর শহরে হঠাৎ এমন এক দুর্ঘটনা পুলিশ ফোর্স, মিডিয়া আর পুরো শহরবাসীর ঘুম হারাম করে দিয়েছিল। তবে এই খুনের তদন্ত করতে গিয়ে এমন এক মানুষরূপী পশুর নাম আর তার লোমহর্ষক অপরাধের কথা জানা যায়, যা পুরো ভারতবাসীকে হতবিহ্বল করে দিয়েছিল। আর এই মানুষরূপী পশুকে আজও সবাই বিস্ট অফ ব্যাঙ্গালোর নামে চেনে। জি, ঠিকই ধরেছেন। আজ এক্সপ্লেইন করব ভয়ানক এক সাইকোপ্যাথ কিলারের সত্য ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি সিরিজ বিস্ট অফ বেঙ্গালোর, ইন্ডিয়ান প্রেডেটর, অর্থাৎ ভারতের শিকারী আর বেঙ্গালোরের পশু, যাকে মানুষরূপী পশু বললে কোনো ভুল হবে না। ছোট্ট একটা বাচ্চা ছেলে। বাকি সব দিনের মতোই সকাল ৮টায় স্কুলে এসে তার দিনের শুরু হয়। প্রতিদিনের মতোই ১১টায় স্কুল থেকে বাসায় ফিরে আসে। তারপর মা থেকে বিদায় নিয়ে খেলার মাঠে চলে আসে। অনেকক্ষণ খেলার পর প্রচুর ক্লান্তি নিয়ে বাসায় ফিরে ৩ থেকে ৪ বার দরজা ধাক্কিয়ে মাকে ডাকলেও মা দরজা খোলে না। বেশ কিছুক্ষণ থেমে দরজা ধাক্কানোর পর হঠাৎ দরজা খুলে যায়, কিন্তু দরজার ওপাশে মা ছিল না। ছিল একটা লোক, যার হাতে একটা বড় ব্যাগ আর অপর হাতে কাগজের মতো কিছু। বাচ্চাটি লোকটাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে দেখে তার মায়ের উপর আলমারির সব কাপড় দিয়ে রাখা। সেই সব শাড়ির স্তূপের মাঝ দিয়ে মায়ের রক্ত পানির মতো বয়ে চলছিল। বাচ্চাটির মা অনেক কষ্টে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিল। ছেলেটা সেই অজানা লোককে খুঁজতে বাইরে বের হয়ে দেখে সেই লোক অনেক আগেই চলে গেছে। ৯০ দশকের শেষ পর্যন্ত বেঙ্গালুরু শহর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের অবসর কাটানোর জন্য এক নামে পরিচিত ছিল। তখন অবশ্য বেঙ্গালোর এত ব্যস্ত নগরী ছিল না। সমাজের সবাই বেশ আরাম আয়েশ আর নিশ্চিন্তায় জীবন কাটাচ্ছিল। তবে একটা লোকের জন্য এই শান্তিতে ভরা শহরের শান্তি নষ্ট হয়ে যায়। খবরে বলা হয় এই গল্পটা এমন এক সাইকোর, যে একাই পুরো কর্ণাটকা রাজ্যে ভয় ছড়িয়ে দিয়েছিল। এই সাইকোর কথা শুনলেই শহরের সব মহিলা ভয় পেয়ে যেত। শহরের চারিদিকে ভয় আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল। এই সাইকোকে কেউ কখনোই আসতে দেখত না। তবে যখনই সে কারো বাসার দরজায় টোকা দিত, তার জীবন ক্ষণিকের মধ্যেই বিভীষিকাময় হয়ে যেত। তবে এই সাইকো নিশ্চিন্তে সাধারণ মানুষের মাঝেই ঘুরে বেড়াচ্ছিল। সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশও তাকে চিনতে পারছিল না। পুলিশের এক কর্মকর্তা বলে এই সাইকো রাতের অন্ধকারে তার শিকারের দিকে ওত পেতে থাকতো আর দিন হলেই আক্রমণ করত। তখন এমন এক অবস্থা হয়েছিল, প্রতিদিন কোনো না কোনো মহিলার উপরে আক্রমণের কল আসতেই থাকতো। আরেক পুলিশ কর্মকর্তা জানায় এই সাইকোর ভয়ে লোকজন বাসায় লোহার মজবুত দরজা লাগানো শুরু করে। কয়েকদিনের মধ্যেই শান্তির এই শহর ভয়ঙ্কর রূপ নেয়। কেউ কেউ বলতো এই সাইকো জঙ্গলের মধ্য থেকে আসতো আর মহিলাদেরকে টেনে নিয়ে মেরে ফেলতো। তার প্রতিটা খুনের প্যাটার্ন একই রকম হতো, আর এই খুনি মহিলাদের পশুর মতো হিংস্রভাবে খুন করত। সবার মতে এই সাইকো কোনো পশু বা রাক্ষস থেকে কম না। চিত্রাদুর্গা ব্যাঙ্গালোর থেকে ২০০ কিলোমিটার দূরে। এই চিত্রাদুর্গার ইতিহাস ২০০ বছরেরও পুরনো। এখানে আগে পাহাড় আর জঙ্গলে ছিল। তবে এত বছর পরও চিত্রদুর্গার জনসংখ্যা তেমন একটা বাড়েনি। তাই চিত্রাদুর্গায় মাত্র ৩টা পুলিশ স্টেশন ছিল। একটা ছিল শহরে, একটা গ্রামে আর একটা ফোর্টে। এই লোকটা হলো ডিএসপি এইচ আঞ্জেনা, যে সে সময় এসপি পোস্টে জয়েন করেছিল, তবে বর্তমানে অবসরপ্রাপ্ত। সাংবাদিক মঞ্জুনাথা বলে তখনকার সময় তেমন ভয়ঙ্কর কোনো অপরাধ হতো না। কোথাও কেউ জুয়া খেলতে গিয়ে ধরা পড়তো, নয়তো কেউ সিনেমা হলে ধূমপান করতে গিয়ে ধরা পড়তো। এমনই এক সময়ে হঠাৎ ১৯৯৬ সালের ১৩ই নভেম্বরের এক সকালে দিবিয়া নামের এক সরকারি কর্মচারী বাস থেকে নেমে নিশ্চিন্তে হেঁটে তার অফিসের দিকে যাচ্ছিল। দিবিয়ার বয়স তখন ৩৫ থেকে ৪০ বছর, আর স্বভাবের কথা বলতে গেলে সে খুবই বিনয়ী আর নরম স্বভাবের ছিল। বাস থেকে নামার পর প্রায় ১ কিলো হাঁটার পথ ছিল, আর এই রাস্তার দুই পাশে কাটা তার লাগানো ছিল। রাস্তাটা একদমই শুনশান থাকতো। খুব কম মানুষই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করত, কারণ এই রাস্তার দুই পাশে শুধু আখের ক্ষেত ছিল। দিবিয়ার কলিগ এইচএম জানায় ঘটনাটা দীপাবলির অনুষ্ঠানের ঠিক পরেই ছিল। তাই দিবিয়া ম্যাডাম তখন তার সোনার গয়না পরা ছিল। বাস থেকে নেমে হয়তো সে ২ মিনিটের মতো হেঁটেছিল। ঠিক তখনই কেউ এসে তার চুল ধরে জোরে হ্যাচকা টান দিয়ে আখ ক্ষেতের মধ্যে নিয়ে যায়। অফিসে কল আসার সাথে সাথেই এইচএম তাড়াতাড়ি সেখানে পৌঁছে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। গ্রামের সব লোক জড়ো হয়ে কি যেন দেখছে। ভিড় ঠেলে ভেতরে গেলে দেখে দিবিয়ার গায়ে কোনো কাপড় নেই, গলায় কাটা দাগ, আর সে অসহায়ের মতো কান্না করে সাহায্য চাচ্ছে। এইচ আঞ্জেনা জানায় তখন আমি ওই এলাকার সার্কেল ইন্সপেক্টর পদে ছিলাম। সব জানার পর গ্রামের থানায় পৌঁছায় দেখি দিবিয়া এই ঘটনার জন্য বেশ শকে আছে। বয়ানে দিবিয়া জানায় ২০ থেকে ২৫ বছরের এক ছেলে পেছন থেকে এসে আমার উপরে হামলা করে, খুব বাজে ব্যবহার করতে থাকে আর মারতে থাকে, আর সে দিবিয়াকে বলতে থাকে যে সে দিবিয়াকে পছন্দ করে। এইচএম জানায় দিবিয়া ম্যাডামের
বয়ান অনুযায়ী ওই ছেলেটা জোরে মুখ চেপে ধরেছিল যেন সে কোনো আওয়াজ না করতে পারে। আঞ্জনা জানায় ওই সাইকোটা কানের দুল খুলে নেয়নি, বরং টেনে হিচড়ে নিয়েছিল। ফলে দিব্যার কান ফেটে রক্ত বের হতে থাকে। এরপর জোরে মুখে ঘুষি মারে। আশেপাশে কেউ ছিল না, তবুও ধরা পড়ার ভয়ে দিব্যার সব সোনার গয়না নিয়ে দিব্যাকে ওভাবেই রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। দিব্যা রক্তাক্ত অবস্থায় অসহায়ের মতো চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তবে গ্রামের সবাই দিব্যাকে সাহায্য করার বদলে বোবা আর বয়রার মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। নারীদের অধিকারের জন্য কাজ করা শান্তাম্মা জানায় দিব্যা বারবার এটাই বলছিল, আমাকে এখান থেকে নিয়ে যাও। দিব্যা ওই মানবসবী পশুকে সাজা দেওয়ার বদলে নিজেই এই জায়গা থেকে দূরে কোথাও যেতে চাচ্ছিল, কারণ তার সমাজের মুখোমুখি হওয়ার মতো সাহস ছিল না। সে একদম ভেতর থেকে ভেঙে গিয়েছিল। দিব্যার কলিগ এইচএম দিব্যাকে পরার জন্য কাপড় আর হাত মুখ ধোয়ার জন্য পানি দেয়, আর একটা গাছের ছায়ায় বসিয়ে সাহস দেয় যেন দিব্যা ভেঙে না পড়ে। শান্তাম্মা বলে দিব্যা শুধু এটুকুই বলেছিল যে তার নাকের, গলার আর কানের সোনার গয়না আর পায়েল চুরি হয়েছে, এছাড়া আর কিছু নামও সে নেয়নি। আঞ্জনা জানায় দিব্যা সোনার গয়না লুট করে নেওয়ার রিপোর্ট করলেও পুলিশ তখন এই খবর সংবাদপত্রে ছাপায়নি, কারণ তাদের কাছে এই কেসের আর কোনো ডিটেলস ছিল না। তবে এই ঘটনার 1 মাসেরও কম সময়ে হওয়া এক ঘটনা পুরো চিত্রা দুর্গাকে নাড়িয়ে দেয়। এটা ঘটেছিল পল্লবী নামের এক ছাত্রীর সাথে, যার বয়স 18 নিচে ছিল। তখন ছিল ডিসেম্বরের সময়। এই সময় দিন ছোট আর রাত বড় হয়, তাই সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। পল্লবী যখন আটা ভাঙাতে বের হয় তখন বিকাল প্রায় শেষের পথে। সে সময় চিত্রা দুর্গাতে আটা ভাঙানোর মেশিন খুব কমই ছিল। শান্তাম্মা জানায় সেদিন প্রায় সন্ধ্যা 6টার সময় পল্লবী আটা ভাঙানোর জন্য বের হয়, তবে এরপরে সে আর ফিরে আসেনি। সাংবাদিক মঞ্জুনাথা জানায় অনেক সময় পার হয়ে গেছে আর পল্লবী ফিরে আসছে না দেখে পল্লবীর পরিবার আশেপাশের প্রতিবেশীদের বাসায় পল্লবীকে খুঁজতে যায়, তবে কোনো প্রতিবেশী বা পল্লবীর কোনো বান্ধবীর বাসায় পল্লবীকে পাওয়া যায় না। এসিপি আজাপ্পা জানায় এই রাস্তাটা চিত্রাদুর্গা থেকে তুরুভানুরের দিকে যায়। রাস্তাটা প্রায় 8 থেকে 10 ফিটের মতো চওড়া ছিল, অর্থাৎ বেশ ছোট তবে পাকা রাস্তা, আর রাস্তার পাশে ছোট একটা ডোবা ছিল। তখন এত সুযোগ সুবিধা ছিল না যে এত ছোট রাস্তায় স্ট্রিট লাইট থাকবে। পল্লবী গায়েব হয়েছিল 6 তারিখ সন্ধ্যায়, আর পল্লবীর পরিবার 7 তারিখ সন্ধ্যায় থানায় রিপোর্ট করে। আজাপ্পা জানায় তখন সে সার্কেল ইন্সপেক্টর ছিল এবং তাকে 3টা পুলিশ স্টেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সে সময় ছেলে মেয়ে প্রেম করে পালিয়ে যাওয়ার বিষয়টা বেশ স্বাভাবিক ছিল, তাই মান সম্মানের ভয়ে পরিবার থানায় রিপোর্ট করতে ভয় পেত। সাংবাদিক মঞ্জুনাথা জানায় ঘটনার 2 দিন পর অর্থাৎ 8 ডিসেম্বর আমাদের কাছে একটা খবর আসে। আজাপ্পা সেই এলাকার আশপাশ দেখিয়ে বলে এখানে তখন হাতে গোনা 2-1টা বাসা ছিল, আর একটু সামনে এগোলেই পুরনো এক দেওয়াল আর একটা তেঁতুলের গাছ ছিল, আর পুরো মাঠে কাঁটাযুক্ত আগাছায় ভরা ছিল। লাশটা ঠিক এখানে পড়েছিল। লাশের উপরে কোনো কাপড় ছিল না, সব কাপড় আশেপাশে রক্তমাখা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। যে পুলিশ প্রথমে লাশের কাছে পৌঁছেছিল সেই লাশটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। আজাপ্পার মনে হয়েছিল এটা 2 থেকে 3 জনের কাজ, আর মেয়েটার সাথে অন্যায় কাজ করে গলা টিপে খুন করা হয়েছিল। তবে তখন বেশ কয়েকদিন আকাশ মেঘলা থাকায় লাশ 34 ঘন্টার পর পাওয়ার পরও তখনও তাজা ছিল। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মাজার নিচের সামনের অংশে জমাট বাঁধা রক্ত আর আঘাতের চিহ্ন ছিল। মাটির সাথে চাপ দেওয়ার কারণে পিঠে রক্তের জমাট বাঁধা দাগ ছিল, অর্থাৎ কোনো খোলা মাঠে নিয়ে পল্লবীর সাথে অন্যায় করা হয়েছিল। ফরেনসিক ডক্টর দেবাদাস জানায় পল্লবীর লাশে অনেক আঘাতের চিহ্ন ছিল এবং মুখে দাঁতের চিহ্নও ছিল। রিপোর্ট অনুযায়ী পল্লবীর মৃত্যুর কারণ ছিল নাক মুখ চেপে শ্বাসরোধ, এবং 6 তারিখ সন্ধ্যায় পল্লবীর মৃত্যু হয়েছিল। আর লাশে থাকা চিহ্নগুলো স্পষ্ট প্রমাণ যে সে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল। মঞ্জুনাথার মনে হয়েছিল এমন এক হৃদয় বিতরক ঘটনার কথা সবার জানা উচিত, তাই তারা পরের দিনই বিস্তারিত বিবরণ সংবাদপত্রে ছাপিয়ে দেয়। এই খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথেই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। আরেক সাংবাদিক বিনয় মাধব জানায় চিত্রাদুর্গে কখনোই এমন লোমহর্ষক ঘটনা ঘটেনি, তাই সবাই তাদের পরিবারের মহিলা আর মেয়েদেরকে নিয়ে চিন্তায় পড়ে যায়। এদিকে পল্লবীর কানের দুল আর পায়েলও মিসিং ছিল। যদি কোনোভাবে এই পায়েল বা কানের দুল পাওয়া যেত তাহলে পুলিশ কোনো ক্লু পেত। তবে মজার বিষয় হলো পল্লবীর পায়েলের উপরে A1 মার্ক করা ছিল, যেমনটা পল্লবীর বোনের পায়েলও ছিল, কারণ 2 বোনের পায়েল একই জায়গা থেকে বানানো হয়েছিল। আজাপ্পা জানায় প্রত্যেক পুলিশ ফোর্সের নিজস্ব একটা ক্রাইম স্কোয়াড থাকে, যারা শহরের বিভিন্ন গুন্ডা বা এদের গ্যাং সম্পর্কে খবর রাখে। আজাপ্পাকে তার স্কোয়াড জানায় টোলগেট নামের এক জায়গায় কিছু বাজে লোক মেয়েদের উপরে হামলা করে তাদেরকে নির্জন জায়গায় নিয়ে টাকা ছিনিয়ে নিত এবং তাদের সাথে অন্যায় করে পালিয়ে যেত। এসিপি মাধব জানায় পল্লবীর বাসার ওই এলাকায় এমন লোকজনের আনাগোনা ছিল, তাই পুলিশ এবার এলাকায় গিয়ে কার উপর সন্দেহ হলেই তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে 7 থেকে 10 দিন কাটার পরও পুলিশ তেমন কোনো ক্লুই পায় না, ফলে সাধারণ মানুষের রাগ দিন দিন বাড়তে থাকে। 1 মাস কেটে যাওয়ার পরও পুলিশ যখন কেস সলভ করতে পারে না, তখন মহিলা সংগঠন এর প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে। মিডিয়া ও পুলিশের বিরুদ্ধে লেখা শুরু করে। সাধারণ জনতা আর মিডিয়ার চাপে পড়ে পুলিশের দিশেহারা অবস্থা হয়ে যায়। এদিকে পল্লবীর খুন হওয়ার 1 মাস পরে হঠাৎই সাংবাদিকের কাছে একটা বেনামি চিঠি আসে। সেখানে লেখা ছিল পল্লবীর খুনের সাথে শহরের বড় বড় নামকরা ব্যক্তিদের ছেলেরা
জড়িত, কেউ হেডমাস্টারের ছেলে, কেউ নামকরা ডক্টরের, তো কেউ ইঞ্জিনিয়ারের। মঞ্জুনাথন এই চিঠি পুলিশের এসিপি কে দেখালে সে জানায় তারা এখন এই ক্লু ধরে এগোবে। তাই মঞ্জুনাথা সন্দেহজনক ব্যক্তিদের নাম সংবাদপত্রে ছাপিয়ে দেয়। ডিসিপি আজাপ্পা জানায় সে তো এমন কোনো চিঠিই পায়নি। সাংবাদিক মাধব জানায় সংবাদপত্রের এই খবর জনগণকে আরো রাগিয়ে দেয়। পুলিশ এবার এই ঘটনার সাথে জড়িত হতে পারে এমন কিছু নামি দামি ব্যক্তির ছেলেদের নাম দিয়ে চেকলিস্ট বানায়, যেখানে 50 থেকে 60টা নাম উঠে আসে। মঞ্জুনাথন বলে এই খবরের প্রভাবে পুলিশের সব বড় বড় পোস্টের কর্মচারী আর সাধারণ পুলিশের উপরও সবাই সন্দেহ করতে থাকে। এই জন্যই আজাপ্পার সকল তদন্তের উপর দোষারোপ শুরু হয়। তাই মঞ্জুনাথন এবার আজাপ্পার বদলির বিষয়ে পত্রিকায় লেখে যে পল্লবীর ন্যায় বিচারের জন্য সাধারণ জনগণ নিজের ধর্ম, জাতি, বর্ণ, গোষ্ঠী ভুলে এক হয়ে প্রতিবাদ মিছিল করছে। আজাপ্পা বলে এমন কোনো মিছিল হয়নি, এগুলো শুধু সংবাদপত্রে ছাপা হয়েছিল। মাধব জানায় ততদিনে সরকারের উপরে জনগণের তরফ থেকে বেশ চাপ আসছিল যে এই কেস যেন সিবিআই বা সিআইডি কে দেওয়া হয়। তাই আজাপ্পাকে বদলি করে দেওয়া হয় আর পল্লবীর কেসের দায়িত্ব দেওয়া হয় ডিআইজি রাজাপ্পা নামের পুলিশ কর্মকর্তাকে, যে 1996 থেকে 1997 পর্যন্ত 1 বছর সিআইডি তে কাজ করেছিল। যেহেতু রাজাপ্পা চিত্রাদুর্গা জেলার স্থানীয় ছিল, তাই পল্লবীর কেসের দায়িত্ব তাকে দেওয়া হয়। সিআইডি এবার বেনামে চিঠির বিষয়টা সরিয়ে নতুনভাবে তদন্ত শুরু করে। রাজাপ্পা তার টিম নিয়ে চিত্রাদুর্গে খোঁজ নিতে থাকে যে চিত্রাদুর্গে এমন ঘটনা আর কোথাও হয়েছিল কিনা। তবে সমস্যা হলো দিব্যার কেসটা তখন শুধু চুরির কেস হিসাবে রিপোর্ট করা হয়েছিল, তাই সিআইডি দিব্যার সাথে হওয়ার ঘটনার বিষয়ে একদমই বেখবর ছিল। তবে পল্লবীর গায়েব হওয়া 2 দিন আগেই এমন আরো একটা ঘটনা ঘটেছিল। সিআইডি জানতে পারে পল্লবীর বাসা থেকে কিছুটা দূরে একটা মেয়ের উপরে হামলা হয়েছিল, যার বাবা দুধ বেচে জীবন নির্বাহ করত। আশেপাশের লোকদের থেকে খোঁজ নিয়ে সেই লোকের খোঁজ পেলে রাজাপ্পা সেই দুধওয়ালাকে থানায় ডাকে। 4 ডিসেম্বর 1996, অর্থাৎ পল্লবী গায়েবের 2 দিন আগে চিত্রাদুর্গের এক দোকানে গীতা নামের এক মেয়ে কাজ করত। শান্তাম্মা জানায় গীতার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুধ বেচত। সন্ধ্যায় বাবা গীতার দোকানে এসে গীতাকে নিয়ে বাসায় ফিরত। গীতার বাবা জানায় বাকি সব দিনের মতোই গীতা সেদিনও দোকানে কাজের জন্য গিয়েছিল। গীতার বাবা সন্ধ্যায় গীতাকে বাসায় আনার জন্য গিয়েছিল। পথে গীতার বাবা একটা ওষুধের দোকান থেকে ওষুধ কেনার জন্য দাঁড়ালে গীতাকে বাসার দিকে হেঁটে এগোতে বলে। বাবাকে রেখে গীতা কিছু দূর এগোতেই দেখে টুপি পরা একটা লোক সামনে থেকে হেঁটে আসছে। লোকটা গীতার পাশ কাটিয়ে চলে গেলে গীতা ভাবতে থাকে তার বাবা তো পেছন পেছনই আসছে, তার চিন্তা কিসের। কিন্তু কিছু দূর যাওয়ার পর গীতার মনে হয় কেউ তার পিছু করছে। পেছনে তাকিয়ে সেই টুপি পরা লোকটাকে দেখে গীতা প্রচুর ভয়ে দৌড়াতে শুরু করে। পেছন থেকে টুপি পরা সেই লোক এসে গীতার চুল ধরে হ্যাঁচকা টান দেয়। গীতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে সেই লোকটা গীতার গলা 2 আঙ্গুল দিয়ে চেপে গীতার কানে কানে বলে, নিজেকে অনেক চালাক ভাবিস? তোর কি মনে হয় এত সহজে তুই পালাবি? বলেই রাস্তার উপরে আছড়ে গীতাকে ফেলে দেয়। গীতা নিজেকে বাঁচাতে লোকটার চুল ধরে টানতে গেলে টানা হেঁচড়ায় লোকটার টুপি মাটিতে পড়ে যায়। গীতা লক্ষ্য করে লোকটার চুল একদম পুলিশের মতো কাটা, একদম ছোট ছোট। তাই গীতা অনেক চেষ্টার পরও লোকটার চুল ধরতে পারছিল না। ঠিক তখনই গীতা তার বাবার আসার শব্দ শুনতে পায়। কিছুটা সাহস পেয়ে কোনো রকমে নিজের মুখটা ছাড়িয়ে গীতা চিৎকার করা শুরু করে। গীতার বাবা মেয়ের বিপদের আশঙ্কা করে তাড়াতাড়ি একটা পাথর তুলে লোকটার দিকে ছুঁড়ে মারে। গীতা এবার তার সবটুকু শক্তি দিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। গীতার বাবা তখনও পাথর ছুটছিল, তাই লোকটা ধরা পড়ার ভয়ে পাশের জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়। গীতা এবং গীতার বাবা ভয় পেয়ে যায় যে এই লোকটা কোনো পুলিশের লোক, তাই তারা ভয়ে পুলিশের কাছে আসেনি। যদি রিপোর্ট করলে তাদের সাথে খারাপ কিছু হয়। তাছাড়াও গীতার তো কোনো ক্ষতিও হয়নি, তাই তারা বিষয়টা নিয়ে আর এগোয় না। রাজাপ্পা সম্পূর্ণ ঘটনা শোনার পর দুধওয়ালাকে আশ্বাস দেয় যে তার মেয়ের কিছুই হবে না। তাই দুধওয়ালা গীতার সাথে কথা বলার অনুমতি দেয়। গীতাও সেই কথাগুলোই বলেছিল যেটা তার বাবা পুলিশকে বলেছিল। তবে গীতা নতুন একটা তথ্য দিয়েছিল, তা হলো সে ওই লোককে আরো একবার দেখেছিল। রাজাপ্পা বেশ অবাক হয়ে জায়গাটার নাম জিজ্ঞেস করলে গীতা জানায় সে ওই লোককে চিত্রাদুর্গা স্পোর্টস গ্রাউন্ডে দেখেছিল। আসলে গীতা হোমগার্ডের সাথে জড়িত ছিল, তাই প্যারেড করার জন্য স্পোর্টস গ্রাউন্ডে গিয়েছিল। মাধব জানায় চিত্রাদুর্গের মতো ছোট শহরে হোমগার্ডের কাজকে পুলিশের মতো সম্মানের সাথে দেখা হয়। আসলে গীতার সাথে এত বড় দুর্ঘটনা হওয়ার পর গীতার এক বান্ধবী তাকে হোমগার্ডে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিল। গীতা হোমগার্ডে ভর্তি হওয়ার পরপরই জানুয়ারিতে গণতন্ত্র দিবস উপলক্ষে প্যারেডের প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছিল। গীতা জানায় 22 জানুয়ারি সে রিহার্সাল প্যারেডে সবার সামনে সাইতে ছিল। কিছু পুলিশের ট্রেনি চুন দিয়ে মাঠে লাইন বানানোর কাজ করছিল। প্যারেডের সময় গীতার নজর পড়ে একজন পুলিশ ট্রেনির উপরে, আর সাথে সাথেই চিনতে পারে এই লোকটাই সেদিন তার উপরে হামলা করেছিল। গীতার সন্দেহ এবার সত্যি হতে দেখে গীতা প্রচুর ভয়ে রীতিমতো কাঁপছিল। তাই বাসায় এসে বাবাকে জানিয়ে দেয় সেদিন যে গীতার উপরে হামলা করেছিল সে পুলিশে কাজ করে। এত বড় ক্লু পাওয়ার পর রাজাপ্পা গীতাকে জিজ্ঞেস করে সেই লোককে গীতার সামনে দাঁড় করালে গীতা তাকে চিনবে কিনা। গীতা বলে হ্যাঁ। এরপর রাজাপ্পা সেই স্পোর্টস গ্রাউন্ডের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে ডেকে পাঠায়। সে জানায় তার সাথে আরো 4 জন নতুন জয়েন হওয়ার ট্রেনে সেদিন কাজ করছিল। রাজাপ্পা সেই 4 জনকে রাতে সরকারি গেস্ট হাউসে আনতে বলে, যেখানে গীতা এবং সিআইডি মেম্বাররা আগে থেকেই অপেক্ষা করছিল। তারা গীতাকে জানালা দিয়ে উকি দিয়ে এই 4 জনের মধ্যে সেই লোকটাকে চিহ্নিত করতে বলে। তবে এখানে 4 জন না
বরং 3 জন ছিল। গীতা এদের দেখে বলে সেই লোক এদের মধ্যে কেউ না। সিআইডি চতুর্থ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলে ট্রেনিরা জানায় সে একটু পরেই তার সাইকেল নিয়ে আসবে। কিছুক্ষণ পরেই সাইকেল চালিয়ে লোকটা সেখানে আসতেই এই লোককে দেখা মাত্রই গীতা ভয়ে কাঁপতে শুরু করে। কারো বুঝতে বাকি থাকে না এই সেই লোক। খোঁজ নিলে জানা যায় এই লোকটা কনস্টেবলের ট্রেনিং নেওয়ার জন্য নতুন জয়েন হয়েছে, আর এই লোকের নাম উমেশ রেড্ডি। এই হলো সেই উমেশ রেড্ডির আসল চেহারা। উমেশের ব্যাচমেট জানায় সে 10 জুলাই 1996-তে ডিস্ট্রিক্ট আর্মস রিজার্ভ ফোর্সে ভর্তি হয়। তার জয়েন করা 2 মাস পরে উমেশও DAR এ জয়েন করে। উমেশ সবাইকে বলেছিল সে সিভিল পুলিশের পক্ষ থেকে ভর্তি হয়েছে, সবাই সেটাই মেনে নিয়েছিল। উমেশের কোনো খারাপ স্বভাব ছিল না, সিগারেট বিড়ি কোনোটাতেই তার কোনো আগ্রহ ছিল না। তবে উমেশ একা একটা রুমে থাকতো, আর সবসময় তার রুমে তালা মারা থাকতো। তার রুমে কেউ কখনো যেতও না, আর সবসময় সাইকেল নিয়ে একাই ঘুরে বেড়াতো। সবার সাথে তেমন কথাও বলতো না। তবে এই লোকটার সাথে উমেশের ভালো বন্ধুত্বের কারণ ছিল উমেশ হিন্দিতে কথা বলতো, আর ট্রেনিং সেন্টারে হিন্দিতে কথা বলার লোক আর কেউ ছিল না। উমেশ এর আগেও সিভিলের ট্রেনিং নেওয়ার কারণে তার সবকিছু বাকি সবার থেকে ভালো ছিল, আর সবার থেকে বেশ ফিটও ছিল। সাংবাদিক মাধব জানায় উমেশ কখনোই কাউকে বলেনি সিআরপিএফ এ উমেশের পোস্টিং কোথায় ছিল। খোঁজ নিলে জানা যায় উমেশকে সিআরপিএফ থেকে কাশ্মীরে পোস্টিং দেওয়া হয়েছিল, আর উমেশকে একজন কমান্ডারের বাসার বাইরে গার্ডের কাজ দেওয়া হয়েছিল। আর সেই ডিউটির সময় উমেশ কমান্ডারের মেয়ের সাথে অন্যায় কিছু করার চেষ্টা করেছিল। এরপর ধরা পড়ার ভয়ে সেখান থেকে পালিয়ে চিত্রাদুর্গে এসে পুলিশ ট্রেনিং এ ভর্তি হয়। পুলিশ ট্রেনিং সন্ধ্যা 6টা পর্যন্ত চলতো। এরপর 6টা থেকে 8টা পর্যন্ত সবাই ফ্রি থাকতো, তাই কেউ জানতো না এই 6টা থেকে 8টা পর্যন্ত উমেশ কোথায় ছিল, কি করেছে তা কেউ জানতো না। 96 ডিসেম্বরে একটা স্পোর্টস মিট হয়েছিল, যেটা প্রতি বছর পুলিশ একাডেমির অ্যানুয়াল মিটের জন্য করা হয়। এই অনুষ্ঠান টানা 3 দিন চলেছিল, অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার। শুক্রবার অর্থাৎ 6 ডিসেম্বর স্পোর্টস মিট শেষ হওয়ার পর উমেশ তার ব্যাচমেটদের কাছে আসে। তখন ঘড়িতে প্রায় 7:30 বাজে। উমেশের চোখের উপরে একটা আঘাতের চিহ্ন দেখে সবাই উমেশকে জিজ্ঞেস করে এটা কি করে হলো। উমেশ বলে টেবিল সরানোর সময় টেবিলে ধাক্কা খেয়েছে। সবাই কথা বিশ্বাসও করে নেয়, কারণ কারো কাছেই সন্দেহ করার মতো কোনো কারণ ছিল না। পরের দিন গীতাকে থানায় উমেশের সামনে এনে দাঁড় করানো হয়। গীতা প্রচুর ভয় পেলেও পুলিশকে নিশ্চিত করে হ্যাঁ এটাই সেই লোক যে আমার উপরে হামলা করেছিল। ধরা পড়ার ভয়ে উমেশ নতুন এক বাহানা বানিয়ে বলে গীতা আর উমেশ আসলে একে অপরকে ভালোবাসে। গীতার সাথে ঝগড়া হওয়ার কারণে গীতা এখন উমেশের উপরে মিথ্যা দোষ চাপাচ্ছে। এটা শোনার সাথে সাথেই গীতা বলে একে জিজ্ঞেস করুন আমার নাম কি, ও তো আমার নামও জানে না। ব্যাস, উমেশ নাম বলতে পারে না, আর সবাই বুঝে যায় উমেশ মিথ্যা বলছে। রাজাপ্পা জানায় পল্লবে কিছু গয়না মিসিং ছিল, তাই রাজাপ্পা সেগুলো খোঁজ করতে উমেশকে তার রুমে নিয়ে যায়, যেন তারা প্রমাণ করতে পারে এই উমেশই পল্লবীর উপরে হামলা করেছিল। পুলিশ উমেশের রুমে পল্লবীর A1 লেখা পায়েল আর কানের দুল খুঁজতে গিয়েছিল, কিন্তু রুমে ঢুকে তারা যা দেখে তারা সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাজাপ্পা জানায় সেখানে একটা বড় ব্যাগ ছিল, যেটা খুলে দেখা যায় পুরো ব্যাগে মেয়েদের ইনার জামা কাপড় দিয়ে ভরা। এটা দেখে সেখানে উপস্থিত আমরা সবাই চমকে যাই। মেয়েদের কাপড় চোপড় এখানে কেন? উমেশের ব্যাচমেটদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায় উমেশ প্রতি রাতে মেয়েদের জামা কাপড় পরেই ঘুমাতো। ডিসি রাজাপ্পা বলে উমেশের এমন অস্বাভাবিক আচরণ, দিদার উপরে হামলা আর তার ঘরে এসব জিনিস দেখে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এই অপরাধগুলো উমেশই করেছে, কিন্তু সেখানে আমরা পল্লবী কোনো জিনিসপত্র পাইনি। উমেশ এর আসল নাম BA উমেশ ছিল। 1973 সালে বাসাপান্না লীগের গ্রামে খুবই দরিদ্র পরিবারে উমেশ জন্মগ্রহণ করে। গ্রামের বেশিরভাগ মানুষ হয় ক্ষেত খামারি আর না হয় জুয়া খেলে সংসার চালাতো। শুধু উমেশের পরিবার না, গ্রামের সব পরিবারে সে সময় অনেক দারিদ্রতায় জীবনযাপন করছিল। উমেশদের 20 থেকে 30 একর জমি থাকা সত্ত্বেও পানির অভাবে বছরে 1 থেকে 2টা ফসল হতো। উমেশের মা অনেক মিশুক ছিল, সে গ্রামের সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতো। কিন্তু উমেশ রেড্ডির বাবা অনেক রাগী স্বভাবের ছিল, গ্রামের প্রায় সবার সাথেই তার ঝগড়া লেগে থাকতো। উমেশ রেড্ডিরা 3 ভাই এবং 1 বোন। পুলিশ শুধু তার বড় ভাই এবং উমেশকে দেখেছে, কিন্তু তার মেজ ভাইকে কখনোই দেখেনি। সবাই বলে ওর মেজ ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর বোন শ্বশুর বাড়িতে থাকে। বড় ভাই এখনো ক্ষেত খামারে কাজ করে আর গ্রামেই থাকে। তাদের সাথে কথা বলার আগে পুলিশকে 2 বার ভাবতে হতো, কারণ তাদের সাথে কথা বলতে গেলে তারা ঝগড়া শুরু করে দিত। তাই গ্রামের সবাই তাদের থেকে দূরে থাকতো। উমেশের এক ক্লাসমেট জানায় আমাদের গ্রামে উমেশের কোনো বন্ধু বান্ধব ছিল না। স্কুলে গিয়ে উমেশ ক্লাসের সবার কলম বই খাতা চুরি করত, বিশেষ করে মেয়েদের। এমন না যে সে পড়ালেখা করার জন্য বই খাতা চুরি করত, তার কাজকর্মে গ্রামবাসী অনেক বিরক্ত হতো। এসব দেখে উমেশের ভালো লাগতো। সবার বাবা চায় তার সন্তানরা জীবনে অনেক উন্নতি করুক, পড়ালেখা করে একটা ভালো চাকরি করুক, কিন্তু উমেশের বাবা এমন ভাবতো না। সে বলতো এমন ভাবে জীবনটা উপভোগ করো যেন আজকেই তোমার শেষ দিন। উমেশের অন্যায় কাজে তাকে শাস্তি তো দিতই না, বরং উৎসাহ দিত। উমেশ মানুষের ঘর থেকে যা পারত তাই চুরি করে নিত। এমনকি রাতের বেলা গ্রামবাসীর ছাগল চুরি করে সেগুলো বেচে দিত। সে সময় এগুলোর দাম 500 থেকে 800 টাকা ছিল, কিন্তু এ সময় এগুলো 8 থেকে 10,000। তখন মানুষের 50 টাকা জিনিস চুরি হলেও তারা চিন্তায় পড়ে যেত, কারণ গ্রামের সবাই অনেক গরিব ছিল। এক সময় গ্রামবাসী উমেশকে চোর ঘোষণা করে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তার আগেই উমেশ গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। এরপর থেকে গ্রামের কেউ তার সম্পর্কে আর
কিছু জানে না। কিন্তু 10 বছর আগে খবর আসে উমেশ রেড্ডি পুলিশে জয়েন করেছে। ডিসি রাজাপ্পা বলে পুলিশে ভর্তি হয়ে ট্রেনিং চলাকালীন সময়ে এমন জঘন্য অপরাধ মেনে নেওয়া যায় না। এমনকি সে অপরাধ করার সময় পুলিশের ইউনিফর্ম পরা ছিল। যেহেতু পুলিশের রেড থেকে উমেশের বাসায় পল্লবীর গয়না পাওয়া যায়নি, তাই সে ব্যাপারে কোনো কেস হয় না। কিন্তু গীতার সাথে অন্যায় করার অপরাধে সিআইডি লোকাল পুলিশকে উমেশের নামে কেস ফাইল করতে বলে। কিন্তু সেই সময় এমন কেসে জামিন পাওয়া খুব সহজ ছিল। উমেশও 2 থেকে 3 দিনের মধ্যেই জামিনে বের হয়ে যায়। জামিন পেয়ে উমেশ চিত্রাদুর্গা থেকে পালিয়ে ব্যাঙ্গালোরে যেয়ে পৌঁছায়। সেখানে তাকে কেউ চিনত না। 1996 সালে অনেক কোম্পানি জরিপ করে দেখে ব্যাঙ্গালোরে কম বেতনে অনেক দক্ষ কাজের মানুষ পাওয়া যায়। বিভিন্ন আইটি কোম্পানি হওয়ার কারণে শহরের ব্যাপক পরিবর্তন আসে আর কনস্ট্রাকশনের হার বাড়তে থাকে। কনস্ট্রাকশনের কাজ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মজদুর আসতে শুরু করে। সেই সাথে অপরাধীরাও আসলে শহরে অপরাধের মাত্রাও বাড়তে শুরু করে, কারণ ব্যস্ত এই শহরে সবাই সবার অপরিচিত। রিটায়ার্ড ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ভিপি স্বামী জানায়, সে সময় আমি মাইকো লেআউট থানার পুলিশ ছিলাম। 24 জুন 1997 পুলিবাবু নামের এক গ্রাম থেকে কল আসে। গ্রামটা থানা থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে। গ্রামবাসী কল করে বলে তারা এক চোরকে বেঁধে রেখেছে। সে গ্রামের এক মহিলার ঘরে ঢুকে জিনিস চুরি করছিল। পুলিশ সেখানে পৌঁছে দেখে গ্রামবাসী তাকে একটা ইলেকট্রিক পোলের সাথে বেঁধে রেখেছে। চোরটা নিজেকে নির্দোষ দাবি করে বলে সে কিছুই করেনি, তাকে শুধু শুধু মারছে। সে আন্ধা থেকে এখানে এসেছে। চোরটা তেলেগুতে কথা বলার চেষ্টা করছিল। পুলিশ অফিসারের বাড়ি যেহেতু ব্যাঙ্গালোর, তাই সে কিছু কিছু কথা বুঝতে পারছিল। ভিকটিম মহিলার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে চোরকে ধরে বেঁধে রাখে। থানায় নিয়ে আসার পরে যখন পুলিশ তার পরিচয় জানতে চায়, সে নিজের নাম রাজুলু বলে। কিন্তু অফিসার স্বামী আবার জিজ্ঞেস করলে সে বলে তার নাম রাকেশ। স্বামী বলে সে নাকি কন্নড় ভাষা বোঝে না, কিন্তু আমি বুঝতে পারি সে কন্নড় ভাষা বোঝে। আমরা যখন আরো কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করি, তখন সে আমাদেরকে তার সেই বাসায় নিয়ে যায়। তার বাসাটা একদম নিরিবিলি জায়গায় ছিল। তার বাসার কোনো কিছুই ঠিক জায়গায় ছিল না। সবকিছুই এখানে সেখানে এলোমেলো হয়ে পড়েছিল। তার বাসায় সোনা এবং কাঁসা দামি দামি জিনিস পাওয়া যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যখন আমরা 2 বস্তা ভর্তি মেয়েদের ইনার জামা কাপড় পাই। আমরা তাকে জিজ্ঞেস করি সে বিবাহিত কিনা, কিংবা এখানে তার সাথে কোনো মহিলা থাকে কিনা। সে বলে না, সে এখানে একাই থাকে। এই কাপড়গুলো বাইরে শুকানোর জন্য দিয়েছিল, সেখান থেকেই চুরি করে নিয়ে এসেছে। এই কাপড় দিয়ে কি করে জিজ্ঞেস করলে সে বলে সে এগুলো পরে রাতে ঘুমায়। ফরেন্সিক ডাক্তার দেবাদাস পিকে বলে তার এই আচরণকে সায়েন্সের ভাষায় ফেটিসিজম বলা হয়, যেটা পুলিশরা জানতো না। ফেটিসিজম হচ্ছে কোনো জড় বা নির্জীব বস্তু দেখে আকর্ষিত অনুভব করা, আর এই কেসে সেই জড় বস্তু হলো মেয়েদের ইনার জামা কাপড়। পুলিশ অনেক জিজ্ঞাসাবাদের পরে সে নিজের আরো কিছু অপরাধের কথা স্বীকার করে, যার মধ্যে একটা কেস ছিল বিনার। বিনাকে জিজ্ঞেস করে শুধু একটাই কথা বলে, অন্যান্য কেসের মতো এইবার উমেশ চুরি করে পালিয়ে যায়নি, বরং বিনার পরনের জামা কাপড়ও খুলে নেয়। বিনার সম্মান যেন নষ্ট না হয় সেজন্য পুলিশ এফআইআর এ লেখে চুরির সময় বিনা বাসায় ছিল না। বিপি স্বামী জানায় বিনা বলেছিল বিনার বাসা থেকে কিছু কাঁসার পাতিল চুরি হয়েছে, আর যেহেতু আমরা রামেশের বাসায় কাঁসার পাতিল পেয়েছিলাম, তাই আমরা ধরে নিয়েছিলাম রামেশ এই কেসের সাথে জড়িত। বিনয় মাধব বলে বিনার গয়না শনাক্ত হওয়ার পর উমেশকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে এগুলো সে পিনিয়া গ্রাম থেকে চুরি করেছিল। বিপি স্বামী জানায় পিনিয়া গ্রাম থেকে এক পুলিশ অফিসার নিয়ামি এবং সান্ধিয়া নামের এক ভিকটিম এসেছিল গয়না শনাক্ত করার জন্য। সান্ধিয়া সেসব গয়না থেকে তার গয়না শনাক্ত করে এবং রামেশকেও চিনতে পারে যে সেই চুরি করেছিল। অফিসার নিয়ামি জানায় 14 জুন 1997 সালে দুপুর 1:30টার দিকে সান্ধিয়া যখন বাসায় একা ছিল, একটা লোক ঠিকানা জিজ্ঞেস করার বাহানায় দরজায় নক করে। যখনই সান্ধিয়া দরজা খোলে, সাথে সাথেই রামেশ সান্ধিয়ার গলায় সাইকেলের চেন পেঁচিয়ে টেনে হিচড়ে বাসার ভিতরে নিয়ে আসে। চেন পেঁচিয়ে ধরার কারণে সান্ধিয়া বেহুশ হয়ে গেলে সান্ধিয়ার জামা কাপড় নিয়ে নেয়। থানায় সান্ধিয়া রামেশকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। ছুরি আর চাকু দেখিয়ে ভয় দেখানোর থেকেও তার সাথে অন্যায় আচরণের সেই ট্রমা আরো ভয়ঙ্কর ছিল। বিনয় জানায় এরপর রামেশকে সেই সব জায়গায় নিয়ে যাওয়া হয় যেসব জায়গায় সে অপরাধের কথা স্বীকার করে। রাস্তায় রামেশ পুলিশের সাথে কথা বলতে বলতে যায়। হঠাৎ রামেশ পি করার বাহানায় গাড়ি থেকে নামে। রামেশের হ্যান্ডকাপে একটা চেন বেঁধে তাকে পি করতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সুযোগ বুঝে রামেশ চেন নিয়েই পালিয়ে যায়। পুলিশ তার পিছু করলেও কিছু দূর গিয়েই রামেশ জঙ্গলের মাঝে হারিয়ে যায়। বিপি স্বামী জানায় আমরা সাথে সাথেই লোকাল পুলিশ নিয়ে খোঁজা শুরু করি, কিন্তু কোথাও রামেশের সন্ধান পাওয়া যায় না। রামেশ পালিয়ে যাওয়ার 1 সপ্তাহ পর চিত্রদুর্গার পাবলিশ করা একটা পোস্টার পায় যেখানে রামেশের ছবি ছিল। তখন আমরা জানতে পারি রামেশের আসল নাম উমেশ রেড্ডি। তার নামে আগেও অনেক মেয়ের সাথে অন্যায় এবং মার্ডার কেস আছে। বিনয় জানায় যতক্ষণে মাইকো লেআউটের পুলিশরা উমেশের আসল পরিচয় জানতে পারে, তার 6 মাস আগেই উমেশ চিত্রদুর্গা কারাগার থেকে জামিন পেয়ে বের হয়ে গেছে। আর এই 6 মাসে গীতা, দিব্যা এবং পল্লবী এই 3 জনের কেসে তদন্ত চলছিল। ডেপুটি কমিশনার আঞ্জনায়া জানায় গীতা গণতন্ত্র দিবসে অন্য এক কনস্টেবলকে বলেছিল তার সাথে কি হয়েছিল। এক কনস্টেবল এই খবর নিয়ে আমার কাছে এসে বলে যে গীতার সাথেও এমন কিছু হয়েছে। আমার তখন মনে হয় হয়তো এটাই সেই লোক, তাই আমরা তার উপর নজর রাখতে শুরু করি। দিব্যা, পল্লবী, গীতা এই 3 জনের উপরে হামলার প্যাটার্ন একই রকম ছিল। সে পেছন থেকে এসে মুখ চেপে ধরে মারধর করত এবং হুমকি দিত। আমি ভেবেছিলাম এইসব হয়তো একজনই করেছে। উমেশের বাসা পুলিশ কোয়ার্টার থেকে 2 থেকে 3 কিলোমিটার
দূরে। আমরা উমেশের চলাফেরার উপরে নজর রাখি, সে কার সাথে দেখা সাক্ষাৎ করে সবকিছুর উপরে। ইনকোয়ারি করে আমরা জানতে পারি যখন এই ঘটনাগুলো হয়েছিল তখন উমেশকে সেই গ্রামে দেখা গিয়েছিল। উমেশ ব্যাঙ্গালোর থেকে পালানোর পর ভেবেছিল যেহেতু সে বাসাপান্না গ্রামে বেশি একটা থাকতো না, তাই সেখানে তাকে কেউ খুঁজতে যাবে না। আঞ্জয়া জানায় 7ই জুলাই 1997 সালে নাইট ডিউটির সময় আমি পেট্রোলিং পুলিশদের বলেছিলাম বাসাপান্না গ্রামে গিয়ে উমেশকে পেলে উঠিয়ে আনতে। পেট্রোলিং পুলিশ সেই রাতে উমেশের বাসায় গিয়ে দেখে বাসার বাইরের বারান্দায় উমেশ ঘুমিয়ে আছে। থানায় আনার পর আমরা তাকে দিব্যার কেস আর এতদিন সে কোথায় ছিল জিজ্ঞেস করি, সে পুলিশ থেকে কেন পালিয়ে বেড়াচ্ছে আর কি কি ক্রাইম করেছে, কিন্তু উমেশ কোনো কিছুই স্বীকার করে না। তবে পুলিশের টর্চার আর প্রশ্নের জালে ফেসে উমেশ সত্যি স্বীকার করতে বাধ্য হয়। উমেশ বলে নভেম্বর 1996 সালে আমি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিলাম। বাস থেকে একা একজন মহিলাকে নামতে দেখে আমি তার পিছু নেই। ক্ষেতের মাঝে রাস্তায় গেলে তাকে পেছন থেকে মুখ চেপে ধরে বলি আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে আমি থাকতে চাই। মহিলাটি আমাকে চড় মারলে আমিও তাকে অনেক মেরেছিলাম। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে আমি তার গয়না ছিনিয়ে পালিয়ে যাই। 1996 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাতের বেলায় তুরুভানুর রাস্তায় এক মেয়ের উপরে হামলা করি। মেয়েটির চিৎকার শুনে এক বুড়ো পাথর নিয়ে দৌড়ে আসে, তাই আমি মেয়েটাকে সেখানে ফেলে চলে যাই। 2 দিন পর আমি আবারও তুরুভানুর রাস্তায় যাই অন্য কোনো মেয়ে খোঁজার জন্য। সেখানে দেখি এক মেয়ে ঝুড়ি নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তাকে টেনে নিয়ে ঝোপের মধ্যে নিয়ে গেলে সে অনেক চিৎকার শুরু করে। তখন তার সাথে অন্যায় করে আর গয়নাগুলো নিয়ে তাকে এক কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে নিয়ে যাই। মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারি যে সে মারা গেছে। আমি পরের দিন রাতে আবারও সেই বিল্ডিং এ গিয়ে দেখি লাশ সেখানেই আছে। লাশটা আমি আবারও সেই ঝোপের মধ্যে নিয়ে যাই। বিনয় বলে পুলিশ শুধু আসামির স্বীকারোক্তি শুনে কেস ফাইল করতে পারে না, প্রমাণ হিসেবে চুরি করা জিনিসগুলো উদ্ধার করতে হবে। পুলিশ উমেশকে জিজ্ঞেস করে বাকি 2 মেয়ে থেকে গয়না ছিনতাই করে সে কোথায় রেখেছিল বা বেঁধেছিল। উমেশ বলে তার ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রেখেছে, সেখানে একটা মাটির চুলা আছে। উমেশ চুলাটা সরিয়ে মাটি খুঁড়তে শুরু করে। মাটির 2 ফুট নিচে একটা পলিথিনের ব্যাগ পাওয়া যায়, তার ভিতরে ঘড়ি, গয়না আর A1 লেখা একটা পায়েল পাওয়া যায়। নিশ্চয় মনে আছে পল্লবীর বাবা মা 2 বোনকে একই রকমের পায়েল বানিয়ে দিয়েছিল। মিলিয়ে দেখা যায় 2টা পায়েলই একই। এছাড়াও ব্যাগের ভিতরে বাকি সব জিনিসগুলো দিব্যার ছিল। দিব্যাকে শনাক্ত করার জন্য থানায় ডাকলে দিব্যা এসে উমেশকে শনাক্ত করে বলে এই লোকই তার উপরে হামলা করেছিল। সব শনাক্ত হওয়ার পর আমরা উমেশকে গ্রেফতার করে সিআইডির কাছে হস্তান্তর করি। বিনয় জানায় পুলিশ যখন বাসাপান্না গ্রাম থেকে উমেশকে ধরে নিয়ে এসেছিল তখন যে কনস্টেবল উমেশের হাত করার চেন ধরে রেখেছিল উমেশ তার পায়ের উপর বসে বাথরুম করে দেয়, কিন্তু কনস্টেবল উমেশের ফাঁদে পা দেয়নি। যদি কনস্টেবল ঘাবড়ে গিয়ে চেইনে ঢিল দিত সেই সুযোগে উমেশ পালিয়ে যেত। পুলিশরা বুঝতে পারে উমেশ তার লজ্জা শরম একদম হারিয়েই ফেলেছে। লোকাল পুলিশের বাহাদুরির মাধ্যমে পল্লবীর সাথে অন্যায় আর মার্ডার কেসে উমেশ রেড্ডির স্বীকারোক্তিতে তাকে গ্রেফতার করা হয়। সাংবাদিক মঞ্জুনাথা বলে রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে আমরা কোথায় যাব? যেমন আমরা ফসল রক্ষার জন্য যখন বেড়া দেই, কিন্তু সেই বেড়া যদি ফসল নষ্ট করে দেয় তাহলে আমাদের কি হবে? পল্লবী আমাদের গ্রামের মেয়ে ছিল, মানে আমাদেরই মেয়ে। সে 17 বছরের নাবালিক মেয়ে ছিল। আমরা তার সম্মান রক্ষার্থে সকল আইনজীবীকে বলেছিলাম কেউ যেন উমেশের হয়ে না লড়ে। ক্রিমিনাল লয়ার বি কে রহমাতুল্লাহ বলেন আমাদের সমাজের সবারই তার পক্ষ সামনে রাখার অধিকার আছে, সে যেই হোক না কেন। কোর্টে একদিন উমেশ রেড্ডি আমার সাথে দেখা করে অনুরোধ করে আমি যেন তার কেসটা লড়ি। আমি তার কথায় রাজি হয়ে তার কেস সম্পর্কিত সব তথ্য পড়া শুরু করি। আমার মতে আসামির পুলিশকে দেওয়া বয়ান কোনোভাবেই আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় না। হতে পারে পুলিশ তাদের কেস জোরদার করার জন্য বানোয়াট লিখে রেখেছে, এমনও হতে পারে তারা আসল আসামিকে না পেয়ে কেস ক্লোজ করার জন্য উমেশকে ফাঁসিয়ে দিয়েছে। বিনয় জানায় 1 বছর আগে যখন পল্লবীর কেসের এফআইআর করা হয় তখন থেকে এখন পর্যন্ত অনেক ইনভেস্টিগেটর অফিসার বদলি হয়েছে। প্রথমে আজাপ্পা ছিল, তারপরে হেলগেরিয়া, এরপরে যখন সিআইডি কে দেওয়া হয় তখন রাজাপ্পা আসে, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় সে তদন্ত না করে উমেশ রেড্ডিকে ছেড়ে দেয়। এরপরে পান্ডুরাঙ্গা রাও এবং দুর্গা রাও এসে এই কেস নতুনভাবে শুরু করে। সিআইডি এর তথ্য অনুযায়ী উমেশ রেড্ডি তাদেরকে অন্য এক স্টেটমেন্ট দেয়। উমেশ রেড্ডি প্রথমবার বলেছিল যে পল্লবীর কেসে সে একা ছিল না, তার সাথে আরো 5 বন্ধু ছিল। এমন বয়ান এই কাহিনীকে নতুন একটা মোড় দেয়। ম্যাজিস্ট্রেটকে দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী উমেশ বলে 6 ডিসেম্বর আমি চিত্রাদুর্গার স্পোর্টস মিট থেকে ফেরার পথে তুরুভানুর রাস্তায় একটা গাড়ি দেখতে পাই। তাতে আমার 2 বন্ধু অনিল আর সুধীর ছিল। তাদের সাথে অনিলের আরো 4টা বন্ধু ছিল, বেঙ্কি, রাকেশ, অবিনাশ আর মনোজ। রাকেশ আমাকে জোর করে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। তখন সন্ধ্যা 7টা বাজবে হয়তো। পথে একটা মেয়েকে দেখে রাকেশ তাকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি সেখান থেকে চলে যেতে চাইলে তারা আমাকে হুমকি দিয়ে বসিয়ে রাখে। যখন মেয়েটা চিৎকার শুরু করে তখন তারা মেয়েটির মুখ হাত বেঁধে তাকে গাড়িতে উঠায়। আমি তাদের সাথে যেতে রাজি না হলে আমাকে বলে এই ঘটনার একমাত্র সাক্ষী তুই, কাউকে কিছু বললে তোর পরিবারকে মেরে ফেলবো। আমি ভয়ে পা পিছলে পড়ে গেলে আমার বাম চোখে আঘাত লাগে। ঠিক 7:45 আমি আবারও স্পোর্টস মিটে যাই। সেখানে আমার বন্ধুরা চোখে নিচে আঘাত দেখে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি তাদেরকে আসল ঘটনা এড়িয়ে বলেছিলাম টেবিল সরাতে গিয়ে আঘাত লেগেছে। ডিসি রাজাপ্পা বলে দুর্গারাও কেস ফাইল করার আগে আমাকে বলেছিল উমেশের নতুন স্টেটমেন্ট অনুযায়ী সিআইডি এখন মোট 6 জনকে অপরাধী হিসেবে স্টেটমেন্ট দিবে। পুলিশ উমেশের বয়ান অনুযায়ী তার বন্ধুদেরকে গ্রেফতার করা শুরু করে। পল্লবী কেসে আসামি একজন নাকি পুরো একটা দল, এটা নিয়ে মানুষ
মানুষের মনে নানা রকমের প্রশ্ন জাগে। এইচ আঞ্জয়া বলে, আমি নিশ্চিত সে এমন মানুষ না যে বন্ধুদের পাল্লায় পড়ে এই ধরনের কাজ করবে। তাদের বয়সের কোনো মিল ছিল না। উমেশ একজন কনস্টেবল আর বাকি সবাই কলেজ স্টুডেন্ট। তাদের মধ্যে কোনো কানেকশন ছিল না, আর এই ধরনের সাইকোর কোনো বন্ধুও থাকে না। ডক্টর দেবাদাস পিকে বলে, আপনাদের কি মনে হয় একজন ডাক্তার ভিকটিমকে পরীক্ষা করে এটা বলে দিতে পারবে, এটা বলতে পারবে যে অপরাধ একজন করেছে নাকি অনেকে? আমার মনে হয় না এটা শারীরিক পরীক্ষার মাধ্যমে সম্ভব, কিন্তু আমরা ভিকটিমের শরীর থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করতে পারি। সেখানে ভিন্ন ভিন্ন ডিএনএ পেলে বোঝা যাবে অনেকে ছিল, কিন্তু সেই সময় ওই গ্রামে এমন কোনো ব্যবস্থা ছিল না। বিনয় জানায়, যখন একই কেসে অনেক সাসপেক্ট থাকে তখন পুলিশ তাদের মধ্যে একজনকে সাক্ষী বানানোর চেষ্টা করে। যদি কেউ রাজসাক্ষী হয়ে অপরাধ স্বীকার করে তখন তার শাস্তি কমিয়ে দেওয়া হয়। পুলিশ এই কেসে সুধীরকে বেছে নেয়, কারণ সুধীর বাকিদের তুলনায় একটু দুর্বল। ম্যাজিস্ট্রেটকে দেওয়া স্টেটমেন্টে সুধীর বলে, 1996 সালের সন্ধ্যায় যখন আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, রাস্তায় একটা মেয়েকে দেখে রাকেশ কিডন্যাপের প্ল্যান করে। মেয়েটির হাত মুখ চেপে তাকে গাড়িতে ওঠানোর জন্য রাকেশ, ভেঙ্কি আর উমেশ এগিয়ে যায়। মেয়েটিকে গাড়িতে ওঠানোর সময় মেয়েটি উমেশকে লাথি মারলে উমেশ পড়ে যায়। আমরা উমেশকে রেখেই চলে যাই। তারা হাইওয়ের পাশে শ্মশানের মতো একটা জায়গায় মেয়েটাকে নিয়ে যায়, আর আমি দূর থেকে তাকিয়ে দেখি। তখন ভেঙ্কি বলে, মেয়েটা তো মারা গেছে। এটা শুনে বাকি সবাই ঘাবড়ে যায়। রাকেশ আর অবিনাশ একটা বস্তা নিয়ে এসে লাশটাকে বস্তায় ভরে গাড়ির ডিগিতে রাখে। আমাকে থুরুফনুর রাস্তায় নামিয়ে দিয়ে বলে তারা সকালে লাশকে দাফন করে দিবে। আমি সেখান থেকে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। আজাপ্পা বলে, উমেশেরই এক সাইকোপ্যাথ। এর আগেও সে অনেক ক্রাইম করেছে। ওই মেয়েকে পেয়ে সে কেন সুযোগ হাতছাড়া করবে? তারা লাশকে গাড়ি ডিগিতে রেখে পরের দিন সকালে দাফন করবে কেন? এখন প্রশ্ন হলো, সকাল অবধি গাড়ি কোথায় ছিল, আর 6 তারিখ রাত থেকে 7 তারিখ পর্যন্ত লাশটাকে কোথায় রেখেছিল? যদি তাদের কাছে গাড়ি থাকতো তারা চিত্রাদুর্গার কোনো পাহাড় থেকে লাশকে ফেলতে পারত। মিডিয়া ইচ্ছা করে বড়লোকের সন্তানদের উপরে মিথ্যা আরোপ লাগায়। এই তদন্তে অনেক অসম্পূর্ণ তথ্য ছিল, কিন্তু সিআইডি এই তথ্যের সাথে এগিয়ে যায়। বিনয় বলে, চিত্রাদুর্গাতে সিকিউরিটির ব্যবস্থা বেশি একটা ভালো না, তাই অপরাধীকে বেলারি কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর আগে আসামিদের মেডিকেল চেক আপ করানো হয়। 7টার পর ভিড় কমে গেলে অপরাধীদের পুলিশ ভ্যানে করে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় গোয়ালিতে ফ্র্যাকচার হওয়ার জন্য উমেশ রেড্ডির পায়ে প্লাস্টার লাগানো ছিল। কারণ জিজ্ঞেস করলে সে বলে, কয়েদিকে যেই চেইন পরানো হয় তার কারণে ফ্র্যাকচার হয়েছে। তাদের নিয়ে যাওয়ার সময় গাড়িতে 5 জন কনস্টেবল ছিল, তাদের মধ্যে 2 জন ট্রেনি। চেক আপের পর তারা হাসপাতাল থেকে বের হতে অনেক দেরি হয়ে যায়, আর যে গাড়িতে নিয়ে রওনা হচ্ছিল সেটাও পুরনো ছিল। 30 থেকে 40 কিলোমিটার স্পিডের উপরে গাড়ি চালানো সম্ভব ছিল না, তাই যতক্ষণে তারা বেলারি কারাগারে পৌঁছায় ততক্ষণে মধ্যরাত। কারাগার থেকে জানায় সুপার অ্যাটেন্ডেন্ট না আসলে এদেরকে ঢুকতে দিতে পারবে না, আর সুপার অ্যাটেন্ডেন্ট কাল সকালে আসবে। যখন কনস্টেবলের কথা বলছিল তখন উমেশ রেডি পি করার জন্য গাড়ি থেকে নামে। উমেশের সাথে এক বুড়ো কনস্টেবল ছিল যার ডায়াবেটিস ছিল, তাই সেও পি করার জন্য গাড়ি থেকে নামে। তারা দুজনে পাশে একটু অন্ধকারে যায়। কনস্টেবলের ডায়াবেটিস থাকার কারণে সে ধীরে ধীরে নিজের কাজ করছিল, কিন্তু উমেশ তাড়াতাড়ি পি সেরে প্রথমে উল্টা পায়ে হেঁটে এরপর দৌড়ানো শুরু করে। এক পায়ে প্লাস্টার থাকা সত্ত্বেও সে দৌড়ে পালিয়ে যায়। উমেশ এই নিয়ে দ্বিতীয়বার পুলিশকে তকমা দিয়ে পালিয়ে যায়। 1997 সালে পালানোর পরে এই গল্পে একটা লম্বা গ্যাপ পড়ে যায়। 1998 এর 8ই ফেব্রুয়ারি উমেশ আবারও বেঙ্গালুরুর পিনিয়াতে ফিরে যায়। উমেশের এক ভিকটিমের নাম ছিল জয়শ্রী। জয়শ্রীর একমাত্র ছেলের নাম সুরেশ। সুরেশ বলে, আমার জন্ম 1992 সালে। আমার বাবা একজন ডাক্তার ছিলেন, আর আমার মা ছিল একই নার্সিং হোমে নার্স। যখন আমার বাবা মারা যায় তখন আমার বয়স 3.5 বছর। বাবার মৃত্যুর পর আমরা দাসারা হালেতে চলে যাই। 28 ফেব্রুয়ারি 1998 স্কুল ছুটির পর আমি বাসায় ফিরে নুডলস খেয়ে মায়ের সাথে কথা বলে খেলতে চলে গেলাম। খেলাধুলার শেষে বাসায় ফিরে আমি 3-4 বার দরজা ধাক্কালেও মা দরজা খুলে না। আমি ভাবলাম মা হয়তো ঘুমিয়ে গেছে, তাই আমি আর অপেক্ষা না করে আবারও খেলতে চলে গেলাম। কিছুক্ষণ পর আবারও বাড়ি ফিরে দরজা ধাক্কালে মা দরজা খোলেনি। বাসার 3-4টা জানালা সবগুলোই বন্ধ ছিল। বিরক্ত হয়ে আমি বারান্দার গেটের সাথে ঝুলছিলাম। তৃতীয়বার যখন আমি দরজা ধাক্কাই তখন দরজা খুলে যায়, কিন্তু দরজা খুলে সামনে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা তেমন লম্বা চওড়া ছিল না, কিন্তু আমার মনে আছে লোকটা একটা ফুল হাতার শার্ট আর জিন্স পরেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? লোকটা জানায়, আমি ভেনকাতেশ, তোমার মায়ের বোন। ভেতরে গিয়ে দেখি পুরো ঘর এলোমেলো। এমন মনে হচ্ছিল কেউ তাড়াহুড়ায় সব উলটপালট করে দিয়েছে। পাশের রুমে দেখলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আলমারির সব শাড়ি মায়ের শরীরের উপরে স্তূপ করে রাখা। শাড়ির মাঝ দিয়ে মায়ের রক্ত পানির মতো বয়ে যাচ্ছিল। আমি কান্না করছিলাম আর বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। লোকটা আমার কাছে এসে বলে, তোমার মাকে কিছু একটা ভর করেছে, তাই আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। আমি তাকে যেতে দিতে চাচ্ছিলাম না, কারণ মাকে এভাবে দেখে আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমি মায়ের মুখের পাশে বসেছিলাম। লোকটা আমাকে বলে মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকতে, যেমনটা আমরা স্কুলে করি। লোকটার নিঃশ্বাসের আওয়াজ এখনো আমার কানে ভাসে। মানুষ যখন মাস্ক পরে জোরে জোরে নিঃশ্বাস নেয় তেমন আওয়াজ হচ্ছিল। এত কিছুর পরেও লোকটা এমন ভাবে কথা বলছিল যেন কিছুই হয়নি। আমার মনে আছে লোকটার মুখে একটা অদ্ভুত শয়তানি হাসি ছিল। এরপর সে বাসা থেকে চলে গেলে প্রায় 30 মিনিট আমি লোকটার জন্য অপেক্ষা করলাম, কিন্তু সে ফিরে আসেনি। আমি তাকে খুঁজতে বাইরে গেলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আমি এইভাবে অপেক্ষা করছিলাম যে সে ডাক্তার ডেকে আনবে। মা ভেতরে পড়েছিল আর আমি খেলনা দিয়ে খেলছিলাম। আমি
খেলতে খেলতে বিরক্ত হয়ে আবার বাসার বাইরে গেটের কাছে যাই। আমি গেটের সাথে ঝুলছিলাম, তখন প্রতিবেশী দুজন মহিলা এসে মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে আমি তাদেরকে বলি মায়ের উপর কিছু একটা ভর করেছে, তাই মা ভেতরে শুয়ে আছে। আর একটা আঙ্কেল ডাক্তার ডাকতে গেছে। তাদের মধ্যে একজন মহিলা মাকে দেখতে ভেতরে যেতেই জোরে চিৎকার করে ওঠে। পুলিশকে খবর দিলে একটু পরই পুলিশ চলে আসে। রিটায়ার্ড পুলিশ অফিসার নিয়ামি গোডা বলেন, সুরেশের মা জয়শ্রীর শরীরে কোনো কাপড় ছিল না, তার দুই হাত জানালার সাথে বাঁধা ছিল আর রক্ত গড়িয়ে যাচ্ছিল। ফরেন্সিক ডাক্তার দেবদাস বলে, জয়শ্রীর গলায় একটা গাঢ় দাগ ছিল, হয়তো শাড়ি দিয়ে গলা পেঁচিয়ে মারার সময় দাগটা হয়েছে। এর পাশাপাশি বুকে আর মুখে জখমের দাগ ছিল। অফিসার নিয়ামি গোডা বলে, 38 বছর আমি পুলিশে ছিলাম, কিন্তু এত নৃশংসতা আমি আগে কখনোই দেখিনি। আমি সাথে সাথে ডগ ফোর্স, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আর ফটোগ্রাফারকে ডেকে পাঠালাম। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ওয়ার্ডরোবের উপরে কিছু ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়। দেখে মনে হচ্ছিল কোনো রাক্ষস এই কাজ করেছে। সাংবাদিক বিনয় বলে, জয়শ্রী মারা যাওয়া দুদিন পর ওই এলাকার নিত্যা নামের একজন মহিলা ঘরে একা ছিল। মার্চের 2 তারিখ সেদিন রাবি হাসপাতাল থেকে পেনিয়া পুলিশ স্টেশনে ফোন করে বলে একজন প্রেগনেন্ট মহিলার উপরে নির্যাতন করা হয়েছে, তার অবস্থা ভালো না। পুলিশ সাথে সাথে একটা টিম পাঠিয়ে দেয়। বিনয় বলে, নিত্যা জানিয়েছে সেদিন দুপুরে প্রায় 2টার সময় একটা অচেনা লোক ঠিকানা খোঁজার বাহানায় তার বাসায় আসে। সে যখন বলে এই ঠিকানাটা কোথায় সে জানে না, তখন লোকটা জোর করে ঘরে ঢুকে পড়ে। নিত্যাকে টেনে রান্নাঘরে নিয়ে গিয়ে সব গয়না খুলে দিতে বলে। নিত্যা লোকটার মাথায় প্রেসার কুকার দিয়ে বাড়ি মেরে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। চিৎকার শুনে প্রতিবাসীরা এসে ওই লোকটাকে মেরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। থানায় আনলে অফিসার নিয়ামি গোদার মনে হয় সে লোকটাকে আগেও কোথাও একটা দেখেছে। অফিসার নিয়ামি গোদা বলে, প্রথমবার যখন ওকে আমার সামনে আনা হয় তখন আমি 100% নিশ্চিত ছিলাম যে আমি ওকে আগেও মাইকো লেআউট পুলিশ স্টেশনে দেখেছি, কিন্তু তাকে জিজ্ঞেস করলে সে মানছিল না। একটা নকল নাম বলে সে বেঁচে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পুলিশ যখন সব ডিটেলস দেখে কনফার্ম হয়ে যায় যে এটাই উমেশ, তখন ওকে জিজ্ঞেস করা হয় সে তার লুট করা জিনিস কোথায় রেখেছে। উমেশ পুলিশকে একটা বাড়িতে নিয়ে আসে। সেখানে সোনার গয়না, টিভি, মহিলাদের শাড়ি, আন্ডারগার্মেন্টস, এমনকি 1.5 লাখ টাকা ক্যাশ আর 3 থেকে 4 কেজি সোনাও ছিল। সব মিলিয়ে প্রায় 190টা জিনিস ছিল। জয়শ্রীর কেসে ওয়ার্ডরোবের উপর থেকে উমেশের হাতের ছাপ পাওয়াটা অনেক বড় এভিডেন্স ছিল। নিত্যার কেসেও সে হাতে নাতে ধরার সময় উমেশের কাছ থেকে একটা চাকু পাওয়া যায় আর নিত্যার শাড়িতেও রক্ত লেগেছিল। আর ডিটেলস ইনভেস্টিগেশনের পর উমেশ বাকিটা স্বীকার করে নেয়। উমেশ রেড্ডি আর যাদের উপরে হামলা করেছিল তারা সবাই সামনে এসে নিজেদের বয়ানে বলে উমেশ রেড্ডি তাদের উপরে হামলা করেছিল। তাদের মধ্যে অমৃতা আর ফাতেমা নামে 2 মহিলা ছিল। উমেশ রেড্ডি 19 ফেব্রুয়ারি একই দিনে ওই দুজনের উপরে হামলা করেছিল, মানে জয়শ্রীর কেসের মাত্র 10 দিন আগে। অফিসার নিয়ামি গোডা বলে, উমেশ যা করত সব সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে, কারণ এর সময় ঘরের পুরুষরা কাজের জন্য বাইরে থাকে। ফরেন্সিক ডাক্তার দেবদাস বলে, অপরাধের পর সেখান থেকে বের হতে তার জন্য সময় দরকার ছিল, আর এই জন্যই ও মহিলাদের পোশাক খুলে রাখতো যেন উমেশ পালানোর সময় ওরা আটকাতে না পারে। এই অবস্থায় মেয়েটা চিৎকার করতেও লজ্জা পাবে, কারণ মানুষ যদি তাকে এভাবে দেখে ফেলে তাহলে কি বলবে। সাংবাদিক পামেলা বলে, একটা মহিলা থেকে তার কাপড় ছিনিয়ে নেওয়া মানে তুমি সেই মানুষের সত্তাকেই ছিনিয়ে নিয়েছো। 1998 থেকে 2002 সালের ভেতরে উমেশ রেড্ডির উপরে আনা সব কেসের ট্রায়াল চলে ব্যাঙ্গালোর আর চিত্রাদুর্গা কোর্টে। এর কারণে তাকে বারবার বিভিন্ন জেল, আদালত এবং এই 2 শহরে ট্রান্সফার করা হচ্ছিল। অফিসার নিয়ামি গোডা বলে, আমরা বেশিরভাগ সময় রেডিও আর ওয়াকিটকির ব্যবহার করতাম। আরেকটা পুলিশ স্টেশনে ডিরেক্ট যোগাযোগ করতে পারতাম না, কারণ তখন যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত ছিল না। চিত্রাদুর্গা থেকে কোনো খবর ছিল না যে বাল্লারি থেকে কে পালিয়েছে, বাল্লারিতে কোনো খবর ছিল না যে চিত্রাদুর্গা থেকে কে পালিয়েছে। এই ইনফরমেশন গ্যাপ থাকার কারণে পুলিশ জানতে পারতো না উমেশ কতটা চালাক। উমেশ রেড্ডি এই ইনফরমেশন গ্যাপটাকে কাজে লাগায়। বিনয় বলে, 24 জুন 1997 সালে তার হাতে হাত করা ছিল, তাও সে পালিয়ে গিয়েছিল। 18 জুলাই 1997 তার পায়ে জখম ছিল আর শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তারপরও সে পালিয়ে যায়। এরপর 1998 সালে নিত্যা কেসের পর 10 তারিখে উমেশ হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে। এরপর 18 মে বাল্লারি থেকে পালানোর কেসের জন্যই তাকে বাল্লারিতে নিয়ে যাওয়া হচ্ছিল। মজার কথা হলো, পালিয়ে যাওয়ার কেসের হাজিরা দিনই সে টয়লেটের দেয়ালের ইট ভেঙে পালিয়ে যায়। 4 মার্চ 2002 সালের কথা। উমেশ রেড্ডিকে একটা কেসের হাজিরা দেওয়ার জন্য বেল্লারি জেল থেকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার কথা ছিল। অফিসার নিয়ামি গোডা বলে, যখনই ও জানতে পারলো ওকে এই সপ্তাহে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হবে, তার একদিন আগে থেকেই সে এমন অসুস্থ হওয়ার ভান করে যেন সে হাঁটতেই পারে না। জেল অথরিটি ভাবে উমেশ যেহেতু এত বেশি অসুস্থ, একে পুলিশ ভ্যানে না নিয়ে বাসে পাঠিয়ে দেওয়াই ভালো। বিনয় বলে, বাস একটা হাইওয়ে রেস্টুরেন্টে থামলে পুলিশ উমেশকে খাবার জন্য ডাকে। উমেশ জানায় তার পেট খারাপ, তাই টয়লেটে যাবে, কিন্তু সে টয়লেটে না গিয়ে দেওয়াল টপকে পালিয়ে যায়। এই নিয়ে পঞ্চমবারের মতো সে পালিয়ে যায়। 2002 সালে জার্নালিজমে একটা বড় পরিবর্তন আসে। প্রাইভেট নিউজ চ্যানেলের মধ্যে টিআরপি বাড়ানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। পামেলা জানায়, মিডিয়া তখন এই কাহিনীটা মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিচ্ছিল যেন মানুষের মনোযোগ তাদের চ্যানেলের দিকেই থাকে। বিনয় বলে, খবর প্রচারের সাথে সাথে উমেশ রেড্ডি পুরো কর্ণাটকের জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল। 2002 সালে উমেশ পালিয়ে যাওয়ার পর মানুষের মাঝে একটা ভয় ঢুকে গিয়েছিল। এই প্রথম তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল। মেয়েরা বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছিল। শান্তাম্মা বলে, অন্য সব মেয়েদের মতো আমারও বাইরে কাপড় নাড়তে দিতেও ভয় লাগতো। গ্রামের
ঘরের ভেতরে কোনো টয়লেট ছিল না, তাই সবাইকে বাইরে যেতে হতো। তারা টয়লেটে যেত ভয় পেত যে হয়তো উমেশ ঝোপের পেছন থেকে বের হয়ে তাদেরকে টেনে নিয়ে যাবে আর মেরে ফেলবে। যে উমেশকে খুঁজতে খুঁজতে প্রায় 2 থেকে 3 মাস কেটে যায়। নাগারাজ জানায় 17ই মে। আমি স্টেশনে বসে খবরের কাগজ পড়তে পড়তে কফি খাচ্ছিলাম। আমার একজন চেনা লোক এসে সোজা আমার চেম্বারে হাজির হয়। সে পুলিশ স্টেশনে না গিয়ে আমার কাছে আসে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে জানায় উমেশ রেড্ডি থানার বিপরীতে সেলুনে বসে নিজের দাড়ি শেভ করাচ্ছে। আমি বললাম তুমি ঠিক চিনেছো তো, নাকি তুমি অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছো? কারণ আমরা দিনে এমন 100টা কল পাই। আমি সাথে সাথেই 4-5 জন পুলিশ সেখানে পাঠিয়ে দেই। কিন্তু ততক্ষণে উমেশ রেড্ডি সেখান থেকে বের হয়ে রেলওয়ে স্টেশনের দিকে হাঁটা শুরু করেছিল। আমরা যদি আর 5 মিনিট দেরি করতাম তাহলে আর কোনো সুযোগ আমাদের কাছে থাকতোই না। উমেশ একটা স্ট্রাইপ শার্ট, একটা ক্যাপ আর সানগ্লাস পরেছিল। সে হয়তো ভেবেছিল সকালবেলা সেখানে কোনো পুলিশ থাকবে না, কিন্তু উমেশ অস্বীকার করে যে সে উমেশ রেড্ডি না। অফিসার নিয়ামিগোড়ার ঘর আমাদের পুলিশ স্টেশনের পেছনেই ছিল। সে খবর পেয়ে কোনো রকমের সেখানে আসে আর শনাক্ত করে যে এটাই উমেশ রেড্ডি। নাগারাজ জানায় তাকে পুলিশ স্টেশনে আনার পর আমরা আমাদের বাকি প্রসিডিওর শুরু করলাম। আমরা ওকে ওর শরীর থেকে কাপড় খুলে ছবি তুলতে গেলে দেখি নিজের জামার ভেতরে মেয়েদের ব্লাউজ পরেছিল। আমি আমার কর্মজীবনে কোনো অপরাধীর ক্ষেত্রে এমন হতে দেখিনি। বিনয় বলে অপরাধী যদি নিজেকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করতে পারে তাহলে তার অপরাধ মাফ করে দেওয়া হয়। আমি শুধু একবারই উমেশ রেড্ডির সাথে দেখা করেছিলাম। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এসব কেন করলে। ও একটা বাচ্চার মতো কান্না করা শুরু করলো। তারপর বলতে শুরু করলো আমি কিছু করিনি, ওরা আমার উপরে মিথ্যা দোষ দিচ্ছে। ওরা যে কেসটা সলভ করতে পারছে না সেটাই আমার উপর চাপিয়ে দিচ্ছে। ওর অভিনয় দেখে মনে হলো ও একটা চমৎকার অভিনেতা হতে পারত। আদালত রায় দেওয়ার আগে হাজারো মানুষ কোর্টের বাইরে জড়ো হয়ে গিয়েছিল। উমেশ রেড্ডির ব্যাচমেট বলে সবাই জানতে চাচ্ছিল আসলে কে এই উমেশ রেড্ডি। ক্রিমিনাল লয়ার রহমতুল্লাহ বলেন অপরাধীকে শনাক্ত করার জন্য এভিডেন্স অ্যাক্ট অনুসারে দিব্যাকে আইডেন্টিফিকেশন করার কথা বলেছিল, কিন্তু সেটা ম্যাজিস্ট্রেটের সামনে হয়নি। তাই কোর্ট দিব্যার সাক্ষী নাকচ করে দেয়। দিব্যার আইডেন্টিফিকেশনে তদন্তের সমস্যা থাকায় এবং চুরি যাওয়া জিনিস খুঁজে বের করতে 6 মাস দেরি হওয়ায় রেড্ডিকে দিব্যার চুরির কেসে খালাস দেওয়া হয়। এদিকে বিনার কেসে অনেকগুলো হাজিরার তারিখ চলে যাওয়ার পরও বিনা একবারও কোর্টে আসেনি, এমনকি কোনো কারণও পেশ করেনি। যেহেতু উমেশ রেড্ডির অপরাধ প্রমাণ করা যাচ্ছিল না তাই বিনার কেসেও উমেশ খালাস পায়। নাগারাজ বলে সম্মানহানির ভয়ে মহিলারা এ ধরনের কেসকে চুরি বা লুটপাটের কেস বলে চালিয়ে দেয়। মমতা জানায় আমাকে অ্যাবিউজ করা হয়েছে এটা সবার সামনে বলা অনেক কঠিন। যদিও বা রিপোর্ট করা হয় এরপরও সমাজ, পরিবার, এমনকি পুরো সিস্টেমই মেয়েটার মাঝেই দোষ খুঁজে বেড়ায়। উমেশ রেড্ডির শিকার হওয়া বেশিরভাগ ভিকটিম ডকুমেন্টারিতে আসতে মানা করে দেয়। তাদের মধ্যে কেউ কেউ সব ঘটনা খুলে বলতে রাজি হলেও কেউ ক্যামেরার সামনে আসতে চায়নি। পামেলা জানায় যতদিন যেতে লাগলো তাদের এসব নিয়ে কথা না বলার সংখ্যা আরো বাড়তে লাগলো, কারণ তাদের স্কুল পড়ুয়া ছেলে মেয়ে আছে। তারা চায় না এর প্রভাব তার বাচ্চাদের উপরে পড়ুক। যতক্ষণ না পরিবার পাশে থাকছে ততক্ষণ অবধি কোনো মহিলার সামনে এগিয়ে এসে কথা বলবে না, আর এখন তো আরো বলবে না, কারণ অনেক সময় পার হয়ে গেছে। উমেশ রেড্ডিকে গীতার কেসেও খালাস করা হয়, কারণ গীতার সাথে খারাপ কিছু হওয়ার আগেই গীতাকে বাঁচানো হয়েছিল। পামেলা বলে যদিও উমেশ রেড্ডিকে গ্রেফতার করার সময় ফাতেমা তাকে দেখে শনাক্ত করেছিল, কিন্তু সে কোর্টে এসে বলতে পারেনি কারণ সে আর মানসিকভাবে সুস্থ নেই। ফাতেমার অনুপস্থিতি আর প্রমাণের অভাবে কোর্ট উমেশ রেড্ডিকে খালাস দেয়। অফিসার নিয়ামিগোড়া বলে যতজন ভিকটিম ছিল তাদের মধ্যে ফাতেমার সাথে সবচেয়ে বেশি নৃশংসতা হয়েছিল। সে এখনো মানসিক সমস্যায় ভুগছে। চুরি হওয়া জিনিস তার হাজবেন্ড শনাক্ত করেছিল, কিন্তু এই এতগুলো অপরাধ করার পরও মানুষরূপী সেই পশু কি সুন্দর খালাস পেয়ে গেল শুধুমাত্র ফাতেমা আইডেন্টিফাই না করার জন্য। এমনকি কোর্টও জানতো উমেশের সাইকোলজিক্যাল সমস্যা আছে, তাও খুবই ছোট কারণের জন্য উমেশকে খালাস করে দিল। তবে পুলিশের কঠোর পরিশ্রম আর এভিডেন্সের জোরে উমেশ রেড্ডিকে সন্ধ্যা আর নিত্যার কেসে দোষী প্রমাণ করা সম্ভব হয়। সেই জন্য সন্ধ্যার কেসে 4 বছর আর নিত্যার কেসে 7 বছর সাজা পায়। জয়শ্রীর ছেলে সুরেশ বলে আমার মাকে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এরপর গাউদাপ্পা নামের একজন কনস্টেবল আমাকে তার বাড়িতে নিয়ে যায়। যেতে যেতে আমি তাকে জিজ্ঞেস করলাম মা কেন আমাদের সাথে যাচ্ছে না। এই প্রথম উনি আমাকে বলেন আমার মা আর বেঁচে নেই। আমি গাউদাপ্পার সাথে তার বাড়িতে থাকা শুরু করি আর খুব তাড়াতাড়ি তার বাচ্চাদের সাথে মিশে যাই। তিনিও আমাকে তার সন্তানের মতোই ভালোবাসতেন। একদিন পুলিশ আমাকে স্টোররুমে নিয়ে গিয়েছিল, যেখানে আমাদের বাড়িতে কিছু জিনিসপত্র ছিল যেগুলো চুরি হয়েছিল। আমি সেসব চিনতে পারি। এরপর অফিসার নিয়ামিগোড়া আমাকে ডাক দিয়ে বলে তারা একজনকে ধরেছে। আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়। আমি দেখলাম তাকে একটা রুমের ফ্লোরে বসিয়ে রাখা হয়েছে। তারা আমাকে জিজ্ঞেস করছিল এই লোক কি তোমাদের বাসায় এসেছিল। আমি লোকটার দিকে তাকিয়ে বললাম হ্যাঁ এই সেই লোক। সুখানায়া নামের একজন মহিলা বিচারক এই কেসে উমেশ রেড্ডিকে ফাঁসির আদেশ শোনায়। রেড্ডির মা বলে আমি যখন ওকে জিজ্ঞেস করলাম এসব কিভাবে হলো তখন ও আমাকে বলল আমি আজ অবধি এমন কোনো কাজ করিনি মা, আমি নির্দোষ। খারাপ সঙ্গে পড়ে হয়তো আমি ছোটখাটো অপরাধ করেছি, কিন্তু আমি কোনো অপরাধ করিনি। মাধব বলে রেড্ডি ক্লেম করে ওর একটা বয়স্ক মা আছে যাকে ওর দেখতে হবে, তাই সে শাস্তি কমানোর জন্য আবেদন জানায়। কিন্তু বিচারক সুখানায়া বলে তোমার মায়ের দেখভাল করার জন্য তোমার ভাই আর বোন আছে, কিন্তু সুরেশের মতো এই ছোট বাচ্চাটার খেয়াল কে রাখবে। বিচারক উমেশের শাস্তি বহাল রাখে। অফিসার নিয়ামিগোড়া বলে সুরেশের একজন পুলিশ অফিসারের বাসায় থাকাটা ঠিক নয়, তাই আমরা ওকে একটা চাইল্ড হোমে পাঠিয়ে দিই। বেশ কয়েক মাস পর এক দম্পতি চাইল্ড হোম থেকে সুরেশকে দত্তক নিয়ে যায়। বিনয় জানায় পল্লবীর ন্যায় বিচার
সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন সিআইডি আমাকে আরো একবার উমেশ রেড্ডির স্টেটমেন্ট রেকর্ড করতে বলে। তাদের কাছে উমেশের প্রথম কনফেশন ছিল। এখানে সমস্যা ছিল সিআইডির ইনভেস্টিগেশনে। যখন ওরা 5 জনকে এই কেসের ভিতরে ঢোকায়, ওরা এটাকে শুধু শুধু জটিল করছিল। ওদের মধ্যে একমাত্র সুধীর আদালতে স্বীকার করে যে তাকে স্টেটমেন্ট রেকর্ড করতে বাধ্য করা হয়েছে। কেসটা আরো জটিল হয়ে যায় যখন ট্রায়াল চলাকালীন উমেশ আর সুধীর একজন আরেকজনকে দোষ দিতে থাকে। শান্তাম্মা বলে প্রায় 25 বছর হয়ে গেছে পল্লবী মারা গেছে। যদিও তাকে টর্চার করে মারা হয়েছিল, আমরা আজও জানি না সেটা কে করেছে। এসবের মাঝে পল্লবী আজও ন্যায় বিচার পায়নি। পুলিশ কমিশনার রাজাপ্পা বলে 2018 সালে যখন আমি বেলগামের পুলিশ কমিশনার ছিলাম, তখন জেলখানার শেষ সেলে আমি একজন কয়েদির দেখা পেলাম। তার বয়স 50-এর মতো ছিল আর তার সাদা দাড়ি ছিল। সে আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি। আমি কিছুটা অবাক হলাম যে আমি কি ওকে চিনি। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কে। তখন সে বলল আপনার মনে নেই 25 বছর আগে আপনি আমাকে গ্রেফতার করেছিলেন। আমি কখনো ভাবিনি এতদিন পর আমার আবারও উমেশ রেড্ডির সাথে দেখা হয়ে যাবে। আমি ওকে এইভাবে দেখবো কখনো ভাবিও। স্ক্রিনে এখন যাকে দেখছেন এই হচ্ছে আসল উমেশ রেড্ডি। 2022 সালে নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট উমেশ রেড্ডির শাস্তি পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শোনায়। যখন এই ডকুমেন্টারি বানানো হচ্ছিল তখন উমেশ রেড্ডি কারাগারে বন্দী ছিল। জেলের কিছু নিয়মের কারণে উমেশ রেড্ডির সাথে কথা বলা সম্ভব হয় না। সে 20 বছর ধরে আর পালানোর চেষ্টা করে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।